Hello everyone and welcome back to my channel Let's Learn Together. So in this video we will be solving activity 6.4.1 of English class 9, right? So let's see what this talks about. So the only instruction given is let's learn together. All right. So in this activity at first you can see that an essay is basically given with the topic the Podda Bridge, our pride. All right. So this is a compare and contrast essay. In this essay, basically, the compare and contrast has been made on Podda Bridge and a few of the other bridges of Bangladesh. And there are many reasoning given here that why Podda Bridge is significant to us than the other bridges, and what sort of benefits it has given us, or what sort of benefit it will give us. Okay, so all the important aspects, I mean most of the important aspects related to Podda Bridge have been mentioned in this essay. Okay, so look, after every paragraph of this essay, you can see that there is a question and they're asking for your answer. So what is this question and answer about? Basically they want to see that what sort of understanding you have for each of the paragraphs. মানে প্রত্যেকটা প্যারাগ্রাফ পড়ার পরে তুমি যে যা বুঝতে পেরেছো সেই আন্ডারস্ট্যান্ডিংটা দিয়ে তোমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো লিখবা। ফর এক্সাম্পল ফার্স্ট প্যারাগ্রাফের জন্য যে কোয়েশ্চেনটা, যে হোয়াট উইল বি ইয়োর থিসিস স্টেটমেন্ট ফর দিস টেক্সট, মানে এইখানে একটা টেক্সট দেয়া আছে, রাইট? তো এই টেক্সটটা বা এই প্যারাগ্রাফটা পড়ার পরে তোমার কি মনে হয় যে এই প্যারাগ্রাফটার জন্য বা এই ফুল এসেটার জন্য থিসিস স্টেটমেন্ট কি হওয়া উচিত? থিসিস স্টেটমেন্ট আমরা জানি কি, যে যে স্টেটমেন্টটা দিয়ে পুরো এসের একটা ধারণা পাওয়া যায়, সেটা একটা সেন্টেন্সও হতে পারে আবার মাল্টিপল সেন্টেন্সও হতে পারে। ঠিক আছে, তো তোমার এই প্যারাগ্রাফটা পড়ে বুঝতে হবে যে এই প্যারাগ্রাফটায় কেমন থিসিস স্টেটমেন্ট দরকার বা কেমন থিসিস স্টেটমেন্ট তুমি হলে অ্যাড করতা। ঠিক আছে, এই ফুল এসেটা কিন্তু কমপ্লিট না। তোমাকে এখানে মানে তুমি যে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করবা, সেই অ্যান্সার গুলোকে তোমার প্রত্যেকটা প্যারাগ্রাফে ইনক্লুড করে করে এই এসেটাকে কমপ্লিট করতে হবে। তার আগে তোমাদের কিছু গ্রুপ ডিসকাশন করে নিতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে টোটাল কয়টা প্যারাগ্রাফ দেয়া আছে? এখানে টোটাল 5টা প্যারাগ্রাফ দেয়া আছে। তো প্রথমটা তো অবভিয়াসলি ইন্ট্রোডাকশনই হবে। তারপরে এখানে প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3, প্যারাগ্রাফ 4, এই 3টা প্যারাগ্রাফ হচ্ছে বডি প্যারাগ্রাফস, আর লাস্টেরটা হচ্ছে কনক্লুশন। ও হ্যাঁ, ঠিক আছে, লাস্টেরটা কনক্লুশন। অলরাইট, তো চলো আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সারটা দেখে আসি, বাট তার আগে উই উইল মেক শিওর যে আমরা এই প্রত্যেকটা প্যারাগ্রাফ পড়ে নিচ্ছি। পড়ার পরে আসলে অ্যান্সারটা দেখলে আমরা অ্যান্সারগুলো বেটার ভাবে বুঝবো, রাইট? আচ্ছা, তো তোমরা পড়ে নিবা এই প্যারাগ্রাফগুলো সুন্দরভাবে, বাট এখন আমরা অ্যান্সারটা দেখে আসবো। All right, so here you can see the answers to all the given questions. The first question was asking for your thesis statement for this paragraph, which is given here, that the Podda Bridge represents Bangladesh's engineering prose and determination, distinguishing itself through its scale, complexity, and socio-economic impact. That means এই যে স্টেটমেন্টটা, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে ফুল কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে, দ্যাট মিনস এই ফুল এসেটা কোন টপিকের উপর বেসড হবে, যে বাংলাদেশের এই যে পদ্মা ব্রিজটা, এটা কিভাবে অন্যান্য যে কোনো ব্রিজের থেকে ইউনিক, অ্যান্ড এগুলো কেমন বেনিফিটস প্রোভাইড করে, অ্যান্ড ওই বেনিফিটস গুলো কিভাবে ওই অন্যান্য ব্রিজের বেনিফিটস এর থেকে অনেক বেশি বেটার এবং অনেক ফ্রেন্ডলি ফর আওয়ার ডেইলি কনভিনিয়েন্স, রাইট? তো ঠিক আছে, তারপরে নেক্সট কোয়েশ্চেনটা ছিল যে হোয়াট আর দি পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দিস প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফ 2 তে যে পয়েন্টস অফ কম্প্যারিজনস গুলো মেনশন করা হয়েছে ওটা এখানে চেয়েছে। তো দেখো, পয়েন্টস অফ কম্প্যারিজন হচ্ছে লেন্থ অ্যান্ড স্ট্রাকচার। লেন্থ, দ্যাট পদ্মা ব্রিজ ভার্সেস বঙ্গবন্ধু ব্রিজ, বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ, রূপসা রেল ব্রিজ, মানে
এই প্যারাগ্রাফে পদ্মা ব্রিজের লেন্থের সাথে আরো ৩টা ব্রিজের লেন্থকে কম্পেয়ার করা হয়েছে। আবার স্ট্রাকচারের দিক থেকে পদ্মা ব্রিজের সাথে বঙ্গবন্ধু রেলওয়ে আর রূপসা রেল ব্রিজেস এর করা হয়েছে, একটা কম্প্যারিজন করা হয়েছে এই প্যারাগ্রাফে, সেটাই এখানে লেখা হয়েছে। তারপরে প্যারাগ্রাফ 3 তে যে কোয়েশ্চেনটা ছিল সেটা হলো হোয়াট আর দি পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দিস প্যারাগ্রাফ, মানে এটার মধ্যে কি কি কম্প্যারিজনের পয়েন্টস মেনশন করা হয়েছে। তো এটা দেখতে পারো তোমরা, পাইল ডেপথ অ্যান্ড ইকোনমিক ইম্প্যাক্ট। পাইল ডেপথ মানে পদ্মা ব্রিজের যে বেসটা কতটা ডিপ, মানে নদীর মধ্যে সেটা কত দূর পর্যন্ত যায় সেটাকেই পাইল ডেপথ বলা হয়। মানে নদীর পদ্মা ব্রিজের যে পিলার্স গুলো ওগুলো কতটা ডিপ, তো সেটাই বলা হয়েছে যে 127 মিটার্স ডিপ। অ্যান্ড এটা এটাকে সেজন্য বলা হয়েছে ওয়ার্ল্ডের সব থেকে ডিপেস্ট ব্রিজ। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা কম্প্যারিজন যে অন্যান্য ব্রিজের তুলনায় পদ্মা ব্রিজের পাইল ডেপথ অনেক বেশি, এটা একটা কম্প্যারিজন। তারপর আবার ইকোনমিক ইম্প্যাক্ট, এক্সপেক্টেড জিডিপি বুস্ট অ্যান্ড রিজিয়নাল ডেভেলপমেন্ট, মানে পদ্মা ব্রিজের কারণে বিভিন্ন ডেভেলপমেন্টাল ওয়ার্কস পসিবল। ঠিক আছে, যেটা আগের ব্রিজগুলোর কারণে অতটা মানে দেখা গিয়েছে, কিন্তু পদ্মা ব্রিজের ক্ষেত্রে সেটা আরো ম্যাসিভ ভাবে দেখা যাবে। তো এটাও একটা কম্প্যারিজনের পয়েন্ট। তারপরে প্যারাগ্রাফ 4 এ কানেক্টিভিটি অ্যান্ড ট্রাভেল টাইম ছিল দি পয়েন্টস অফ কম্প্যারিজন। যেটা দেখতে পাচ্ছ, কানেক্টিভিটি বলতে যে এটা আহ, আমাদের যে সাউথ ওয়েস্টার্ন পার্টস গুলো আছে সেটাকে ঢাকা সিটির সাথে কানেক্ট করে দিচ্ছে। আর ট্রাভেল টাইম মানে আগে তো যখন লঞ্চে ট্রাভেল করা লাগতো তখন অনেক টাইম কনজিউমিং ছিল ফুল জার্নিটা, কিন্তু এখন রোডওয়ের কারণে ট্রাভেল টাইমটা অনেক রিডিউসড হয়ে গিয়েছে। আর প্যারাগ্রাফ 5টা বেসিক্যালি কনক্লুশন প্যারাগ্রাফ। তো তারপরও আমাদের বলা হয়েছে যে আমাদের কনক্লুডিং প্যারাগ্রাফটা এই এসের জন্য কেমন হতে পারতো। তো এইটা আমি একটা দিয়েছি, একটা স্যাম্পল। এটা তোমরা ফলো করতে পারো বা আরেকটু এক্সপ্যান্ড করেও লিখতে পারো চাইলে। অলরাইট, তো আই থিঙ্ক তোমাদের লেখা হয়ে গিয়েছে। এখন এখানে একটা অ্যাক্টিভিটি তোমাদের করতে হবে। আচ্ছা দেখো, এই যে কোয়েশ্চেনের অ্যান্সার গুলো তোমরা লিখলা না, এটাও কিন্তু এই অ্যাক্টিভিটিটারই একটা পার্ট। এখানে বলা হয়েছে যে তোমাদের প্রথমে 5 জনের গ্রুপস ফর্ম করতে হবে ক্লাসে। তারপরে প্রত্যেকটা গ্রুপে মানে প্রত্যেকটা গ্রুপই প্রত্যেকটা প্যারাগ্রাফ নিয়ে কাজ করবে। তো গ্রুপে যে 5 জন মেম্বারকে এই 1 2 3 4 and 5 এই 5টা নাম্বার অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন করার পরে প্রত্যেকটা গ্রুপে যেহেতু ফুল এসে নিয়ে কাজ করবে, তো এই যে মেম্বার 1 ধরো, সে প্যারাগ্রাফ 1 নিয়ে কাজ করবে মানে তারা মানে ওই যে যে মেম্বার 1 সে প্যারাগ্রাফ 1 এর কোয়েশ্চেনের অ্যান্সার প্রিপেয়ার করবে সুন্দর করে। তারপরে আবার মেম্বার 2 সে প্যারাগ্রাফ 2 এর যে কোয়েশ্চেনটা ওটার অ্যান্সার প্রিপেয়ার করবে। এরকম প্যারাগ্রাফ 3 এর জন্য মেম্বার 3 কোয়েশ্চেনের আনসার প্রিপেয়ার করবে, 4 এর জন্য 4th মেম্বার প্রিপেয়ার করবে। ঠিক আছে, এইভাবে তোমরা এই যে এই 5টা কোয়েশ্চেনের জন্য গ্রুপের 5 জন মেম্বার সেপারেটলি কাজ করবা। করার পরে মানে করার পরে তো এই যে তোমরা অ্যান্সার গুলো লিখে নিলা। এখন কি করবা, তোমাদের ক্লাসে তো এরকম 5টা করে অনেকগুলো গ্রুপই হবে, তাই না? তো প্রত্যেকটা গ্রুপ থেকে ধরো যারা মেম্বার 1 ছিল, মানে যাদের অ্যাসাইনড নাম্বার 1 ছিল, তারা সবাই আবার নতুন করে একটা 5 জনের গ্রুপ ফর্ম করবে। এই নতুন গ্রুপে দেখো সবাই কিন্তু মানে 1 নাম্বার অ্যাসাইন করা মেম্বারসরা। তারপরে আবার যেসব গ্রুপে নাম্বার 2 ছিল, ঠিক আছে, এরকম সব মেম্বার যাদেরকে 2 নাম্বার দিয়ে অ্যাসাইন করা হয়েছিল, সেই সব মেম্বারসরা আরো নতুন একটা গ্রুপ বানাবে। সিমিলারলি 3 4 5 এই এই নাম্বার অ্যাসাইন করা মেম্বার্স গুলো সেপারেট গ্রুপ বানাবে। বানানোর পরে দেখো এই যে নতুন নতুন গ্রুপগুলো হলো, নতুন নতুন গ্রুপের প্রত্যেকটা মেম্বারের অ্যান্সার কিন্তু সেম, কারণ যেহেতু তাদের অ্যাসাইনড প্যারাগ্রাফ গুলো সেম, তাই না? তো এই যে প্রত্যেকজন মেম্বার একজন আরেকজনের সাথে ডিসকাস করবে অ্যান্সার গুলো, করার পরে ফুল যে এসেটা তারা সেটাকে আবার নতুন করে রিরাইট করবে। ঠিক আছে, ধরো ডিসকাশনের পরে যত নিউ আইডিয়াস অ্যাড হয়েছে মেম্বারসদের কাছ থেকে বা টিচারের কাছ থেকে, সেই আইডিয়াস গুলোকে
আবার একটা ড্রাফট প্রিপেয়ার করতে হবে ওই আইডিয়াস গুলোকে ওটার মধ্যে মানে এসেটার মধ্যে ইনক্লুড করে তারপরে নতুন একটা এসে বানাতে হবে। ঠিক আছে? এই দেখো, ডু দি নেসেসারি এডিটস এন্ড মেক দি ফাইনাল ড্রাফট। তারপরে এভরি গ্রুপ উইল প্রেজেন্ট দেয়ার এসে, মানে এই ফাইনালি এসেটা প্রিপেয়ার করার পরে বা রিরাইট করার পরে প্রত্যেকটা গ্রুপ তাদের এসে কি করবে, প্রেজেন্ট করবে, তাই না? তো চলো আমরা দেখে আসি যে আমরা যে এসেটা রিরাইট করব সেই এসেটা দেখতে কেমন হতে পারে। আমরা কিন্তু সেম এসেটাই লিখবো, বাট একটু ইমপ্রুভ করে, ঠিক আছে, একটু রিফাইন করে, নিউ নিউ আইডিয়াস অ্যাড করে। তো চলো দেখে আসি। অলরাইট, তো তোমরা দেখে নাও ফাইনাল ড্রাফটটা। এই এসেটা কিন্তু, এই কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসেটা পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে লেখা। এই এসেটাকে কিন্তু তোমাদের প্রেজেন্টও করতে হবে ক্লাসে। তো তোমরা সেটা কিভাবে প্রেজেন্ট করবা, এটার একটা বেসিক স্ট্রাকচার আমি তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব। মানে দেখো, এখানে যেহেতু কয়টা প্যারাগ্রাফ দেয়া আছে, 6টা প্যারাগ্রাফ দেয়া আছে, তাই না? তো প্রত্যেকটা প্যারাগ্রাফে কোন বিষয়ে কথা বলা হয়েছে, মানে যে কম্প্যারিজনের ফিচারটা যেটার উপরে প্রত্যেকটা প্যারাগ্রাফ বেসড, as this is a point by point structured essay, compare and contrast essay, that means প্রত্যেকটা প্যারাগ্রাফে তোমরা একটা স্পেসিফিক পয়েন্ট অফ কম্প্যারিজন পাবা, তাই না? তো ওইটা কোন পয়েন্ট অফ কম্প্যারিজন তোমরা পাচ্ছ, এন্ড ওইটার একটু অল্প ডিসক্রিপশন তোমরা তোমাদের প্রেজেন্টেশনে অ্যাড করবা। এটা প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্যই তোমরা এরকম করতে পারো, এন্ড এভাবে তোমরা তোমাদের প্রেজেন্টেশনটা দিতে পারো। ঠিক আছে? ওইটার স্ট্রাকচারটাও আমি তোমাদের দেখাচ্ছি। আগে তোমরা এটা পিক আপ করে নাও। আচ্ছা, তো তোমরা ভিডিও পজ করে পিক আপ করে নিতে পারো, স্ক্রিনশটস নিয়ে রাখতে পারো। তো চলো আমরা প্রেজেন্টেশনের যে স্ট্রাকচারটা ফলো করতে পারি সেটা দেখে আসি। দেখো, তো এখানে প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য মানে প্রত্যেকটা প্যারাগ্রাফে কেমন স্ট্রাকচার ইউজ করা হয়েছে বা যে স্ট্রাকচারে তোমরা প্রেজেন্ট করতে পারো সেটার একটা ডেমো দেয়া হলো। যে ইন্ট্রোডাকশনে তোমরা প্রথমে একটা ইন্ট্রোডাকশন সেন্টেন্স বলবা, তারপরে যে থিসিস স্টেটমেন্টটা সেটাকে বলবা। ঠিক আছে? যে এই যে হোল এসেটা এটা কোন টপিকের উপরে বেসড এটা যেন বোঝা যায় ক্লিয়ারলি, এরকম একটা সেন্টেন্স ইউজ করবা। ঠিক আছে? তারপর বডি প্যারাগ্রাফ ওয়ানের টপিক সেন্টেন্স বলবা। টপিক সেন্টেন্স বলতে যে মেইন সেন্টেন্সটা বা এই প্যারাগ্রাফটা যে টপিকের উপরে বেসড সেটা বোঝা যায় এরকম একটা স্পেসিফিক সেন্টেন্স ইউজ করবা। তারপরে বলবা যে এই বডি প্যারাগ্রাফে কোন ফিচার কম্পেয়ার করা হয়েছে এন্ড সেই ফিচারের কিছু ডিটেলস দিবা। ঠিক আছে? বডি প্যারাগ্রাফ 2 এর জন্য এরকম একটা টপিক সেন্টেন্স ইউজ করবা। আহ, তারপরে ওই টপিক সেন্টেন্স মানে এই প্যারাগ্রাফে কোন ফিচার নিয়ে বলা হচ্ছে সেটা বলবা, এন্ড সেটার একটু ডিটেলস দিবা। ঠিক আছে? তারপরে বডি প্যারাগ্রাফ 3 এর জন্য সেম, বডি প্যারাগ্রাফ 4 এর জন্য সেম, এন্ড কনক্লুশনে তোমরা যে থিসিস বলতে তোমাদের পুরো যে এসেটা সেটা যেই টপিকের উপরে বেসড সেই টপিকের সেই টপিককে একটা কি বলবো, ইন আ নাটশেল বা সামারাইজ করে বোঝানোর জন্য একটা সেন্টেন্স ইউজ করবা। এন্ড তারপরে সেটার উপরে তোমার একটা অপিনিয়ন তুমি এক্সপ্রেস করবা। ঠিক আছে? এইভাবে কিন্তু তোমরা সুন্দর করে তোমাদের প্রেজেন্টেশনটা দিয়ে দিতে পারবে। I think the best thing about this curriculum is the presentations, because it's making us more skilled and way better in these aspects. All right. তো আই থিংক আমাদের কাজ হয়ে গেছে এই অ্যাক্টিভিটির, রাইট? আচ্ছা, তো আমাদের কাজ শেষ। আজকের ভিডিওর জন্য এতটুকুই।
If you liked the video, then please like, share, and subscribe. And if you need any sort of improvements, then let me know in the comment section. আজকের জন্য goodbye. We will meet in the next video.